জঙ্গি বিরোধী অভিযানে যৌথভাবে কাজ করবে সিঙ্গাপুর বাংলাদেশ, জানালো হাইকমিশন। আটক 5 জন 7 দিনের রিমান্ডে। নিশাদ এশায়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে ডিএমপির নিষেধাজ্ঞা। সন্দেহজনক যে কোনো গাড়ি তল্লাশির নির্দেশ। বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগের প্রাথমিক তথ্যপত্র মিলেছে, জানালো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 13 রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। খুলনায় জুট মিলের ভয়াবহ আগুন 3 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়ে গেছে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সুতা। অর্ধশত কোটি টাকা ক্ষতির দাবি মিল মালিকের। এবং সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল নগরবাসী। সমাধানের আশ্বাস সিটি মেয়রের। বাংলার সময় সঙ্গে আছি আমি শেখ জায়েদ এবং আমি সজল দাস। আইএসের মতো জঙ্গিদের তৎপরতা রোধে বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন সে দেশের নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মাহবুবুজ্জামান। সিঙ্গাপুরে বসে দেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে 8 বাংলাদেশির আটকের ঘটনার পর স্থানীয় গণমাধ্যমকে এই কথা জানান তিনি। তবে এই ঘটনার বিরূপ প্রভাব বাংলাদেশি শ্রমিকদের উপর পড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয় 8 বাংলাদেশিকে আইএস জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের পর বের হয়ে আসে আইএসের মতাদর্শী এই 8 জঙ্গির বাংলাদেশে হামলা চালিয়ে সরকার পতন করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই দেশে আটক হয় আরও 5 জন। এরপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার জানানো হয় গত মাসের শেষ দিকেই সে দেশের আইন অনুযায়ী 2 বছরের কারাদণ্ড দেয়া হয় এই 8 জনকে। এর আগেও গত বছর জঙ্গি তৎপরতার অভিযোগে 27 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়ে দেয় সিঙ্গাপুর সরকার। এসব ঘটনার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার আটকের ঘটনা প্রকাশের পর সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার স্থানীয় গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে জানায় জঙ্গি বিরোধী অভিযানে এক হয়ে কাজ করবে সিঙ্গাপুর আর বাংলাদেশ। তিনি আরও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জঙ্গি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের জঙ্গিবাদে সম্পৃক্ত হয়ে যাওয়া দেশের শ্রম খাতেও বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার বক্তব্য এসব ঘটনার ফলে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট পাওয়া সহজ নাও হতে পারে। তবে বিব্রতকর পরিস্থিতি এড়াতে এখন থেকে চাকরি প্রত্যাশীদের দেশেই তথ্য তালাশের কথাও জানান হাইকমিশনার। এদিকে স্ট্রেইট টাইমসের ডেপুটি নিউজ এডিটর জাকির হোসেন মন্তব্য করেন বাংলাদেশে বর্তমানে ব্লগার হত্যা এবং সাম্প্রদায়িক সহিংসতার যে ঘটনাগুলো ঘটছে তার সাথে এসব ঘটনার সম্পৃক্ততা রয়েছে। আমরা এতদিন দেখেছি বাংলাদেশি শ্রমিকরা শান্তিপ্রিয়, তারা সবসময় আইন মেনে চলে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সব ঘটনা কিন্তু জানান দিচ্ছে সেখানে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আর এখানে শ্রমিক আটক হওয়ার ঘটনাও একই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে প্রায় 1.5 লাখ বাংলাদেশির বসবাস সিঙ্গাপুরে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আইএসের মতো জঙ্গিদের তৎপরতা রোধে বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সাথে এক হয়ে কাজ করবেন বলে জানিয়েছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মাহবুবুজ্জামান। এদিকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত আসা 5 জনকে 7 দিন করে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে বাংলাদেশের 13 ধরনের পেশাজীবীকে হত্যার পরিকল্পনার ব্যাপারে সিঙ্গাপুর সরকার বা গ্রেপ্তারকৃত 5 জন কোনো তথ্য দেয়নি বলে জানান তিনি। এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ এটি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো যে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তাদের বিরুদ্ধে সে দেশে বসে বাংলাদেশে হামলা চালানোর পরিকল্পনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান। তবে সিঙ্গাপুরে গ্রেফতার হওয়া 8 বাংলাদেশি নাগরিক বিজিবি, র্যাব, পুলিশ ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ 13 ধরনের পেশাজীবীকে হত্যার পরিকল্পনা করেছিল বলে যে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে, সে ব্যাপারে সিঙ্গাপুর কোনো তথ্য দেয়নি বলে জানান তিনি। কারা টার্গেট ছিল, অর্থাৎ সেই 8 জন তো আসলে
আমরা যতটুকু জানতে পেরেছি এই 5 জনের নেতা হলো সেই 8 জন। তো তাদের কাছে এক্স্যাক্টলি ওই 8 জনকে জিজ্ঞাসাবাদে তারা কি পেয়েছেন সেটি আমাদের সাথে এখন পর্যন্ত তারা শেয়ার করেনি। পুলিশ কর্মকর্তা আবারও বলেন, আইএস নয়, তারা আনসারুল্লাহ বাংলা টিম কিংবা জেএমবির অনুসারী হতে পারেন। জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে গেল বছর সিঙ্গাপুর যাদের ফেরত পাঠিয়েছিল তাদের সঙ্গেও এদের যোগসাজশ থাকতে পারে। তারাও একই প্রক্রিয়ার ভিতর দিয়ে রেডিক্যালাইজড হয়েছে, অর্থাৎ ওই ধরনটা এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি একই। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অতীতের বিভিন্ন ঘটনার ধারাবাহিকতা এটি এবং এর সঙ্গে দেশি বিদেশি গোষ্ঠীর স্বার্থ থাকতে পারে। একই ধরনের ঘটনা পূর্বে যা ঘটেছে সেই ঘটনাগুলোর সাথে এই ঘটনার যোগসূত্র আছে এবং পরম্পরা রয়েছে। আবার এই ঘটনাগুলো যখন ঘটছে তখন দেশি বিদেশি কিছু রাজনৈতিক পক্ষ বলেন, আন্তর্জাতিক পক্ষ বলেন, তারা এই ঘটনাকে কেন্দ্র করে তাদের নিজ নিজ রাজনৈতিক এবং জাতীয় স্বার্থ উদ্ধারের জন্য তৎপর হয়ে পড়েছে। এটিও কিন্তু স্পষ্টভাবে লক্ষণীয়। এদিকে বাংলাদেশে গ্রেফতার 5 জনকে বুধবার আদালতে হাজির করে পুলিশের 10 দিন রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ নিয়ে রাজধানীর মিন্টু রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। সকাল 9টায় 3 দিনের সফরে বাংলাদেশে পৌঁছান তিনি। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল 9:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা সহ যেসব বিষয়ে দেশটির উদ্বেগ রয়েছে সে বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গেও একই স্থানে ঘণ্টাব্যাপী বৈঠক করেন নিশা। পরে এক টুইট বার্তায় নিশা জানান, সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে পররাষ্ট্রমন্ত্রী ও সচিবের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে সংসদ সদস্য, পুলিশ ও সংবাদ মাধ্যম সহ বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ডিএমপি। একই সঙ্গে সন্দেহজনক যে কোনো গাড়ি তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ব্রিফিংয়ে একথা জানান ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। পাশাপাশি গাড়ি চলাচলে ও পথচারী পারাপারে ট্রাফিক নিয়ম মেনে চলা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা বলছি আলগা স্টিকার, যেটি সন্ত্রাসীরা সহজেই একটি গাড়িতে সাংবাদিকের পরিচয়, পুলিশের পরিচয়, আইনজীবীর পরিচয়, এই পরিচয়গুলো দিয়ে যাতে অপরাধ সংগঠিত করতে না পারে সেই জন্য আলগা স্টিকার ব্যবহার না করার জন্য আমরা সকলকে অনুরোধ করেছি এবং যারা এরপর আলগা স্টিকার ব্যবহার করবে সেইগুলোকে আমরা আইন অনুযায়ী আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করব। আমি বিনীতভাবে বলতে চাই, ঢাকা মহানগরীতে বেআইনিভাবে যারা বিকন লাইট লাগিয়েছে, ভোটার লাগিয়েছে বা হাইড্রোলিক হর্ন ব্যবহার করছে তাদেরকে আমি অনুরোধ করব সেগুলো খুলে ফেলে দেওয়ার জন্য। যদি খুলে ফেলে না দেয়, রাস্তায় গাড়িগুলো চলাচল করে, আমি আমাদের সহকর্মীদেরকে বলেছি কঠোরভাবে এইগুলোকে জব্দ করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ। সকাল 11টার দিকে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে শ্রদ্ধা জানান। এরপর শহীদের স্মরণে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়াও সেখানে থাকা স্মারক বইয়ে স্বাক্ষর করেন ও একটি গাছের চারা রোপণ করেন। তিনি সহ তার সফর সঙ্গীরা গতকাল বিকেলে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। এতে দুই দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে 3টি চুক্তি হওয়ার কথা রয়েছে। বঙ্গবন্ধু সেতু নির্মাণ ও স্যাটেলাইট উৎক্ষেপণের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মাধ্যমে দেশের দক্ষিণ অঞ্চলে দ্রুত উন্নয়ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি কথা বলেন। পদ্মা সেতু আমরা নির্মাণ করছি, আলহামদুলিল্লাহ সেটা আমাদের খুব দ্রুত হচ্ছে। সেই সাথে রেল সেতু হয়ে যাবে। আরেকটি সুখবর আমি এর সঙ্গে দিচ্ছি, আমাদের মান্যবর কুয়েতের প্রাইম মিনিস্টার এখানে উপস্থিত আছেন। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি এবং কতগুলো এগ্রিমেন্ট সই করেছি। সেখানে আপনি শুনলে খুশি হবেন যে পায়রা বন্দরে যাবার জন্য সেখানে পায়রা সেতু, সেই সেতু নির্মাণে কুয়েত আমাদের আর্থিক সহায়তা দিচ্ছে।
আর পায়রা বন্দর নির্মাণ হবে, সেখানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব এবং ওখানে এবং একটি সমুদ্র বন্দরও আমরা গড়ে তুলছি। আর এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা সমস্ত জায়গায় আমাদের টেলিকমিউনিকেশনটা আরো বাড়াতে পারবো। এই দক্ষিণ অঞ্চলটা খুবই অবহেলিত ছিল। এই অবহেলিত এলাকায় এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর মাধ্যমে আমাদের ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে টেলিকমিউনিকেশন থেকে শুরু করে সব ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহারের সুযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। বাংলার সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে আজও উত্তাল ক্যাম্পাস, বিচারের দাবিতে মানববন্ধন সমাবেশ। এবং প্রচণ্ড দাবদাহে ভরা মৌসুমেও যশোরের হ্যাচারিগুলোতে মাছের রেণু উৎপাদন ব্যাহত, আর্থিক ক্ষতির মুখে সংশ্লিষ্টরা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুকের বিরুদ্ধে ৭১-এ স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রাজধানীর ধানমন্ডির নিজ কার্যালয়ে ময়মনসিংহ ও পটুয়াখালীর ১৩ রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তদন্ত সংস্থা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায় ৭১-এ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন বিএনপি নেতা ওসমান ফারুক। মুক্তিযুদ্ধ শুরু হলে পাক বাহিনী বিশ্ববিদ্যালয়টিকে ক্যাম্প হিসেবে ব্যবহার করে গড়ে তোলে টর্চার সেল। সে সময় ওসমান ফারুক সহ ওই বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষক স্বাধীনতা বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন। পর হত্যা করিয়া লাশ গুম করিয়া। বুধবার ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, এসব অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে। কাগজপত্র দেখা যায় ওসমান ফারুক সাহেব স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিলেন, এটা স্পষ্টীকরণ করা আছে। ইউনিভার্সিটিতে তখনকার সময়ের 11 জন শিক্ষকের ব্যাপারে তথ্য পাওয়া যায় যে তারা তখন স্বাধীনতা বিরোধী কার্যে নিয়োজিত ছিল। আপনারা যার নাম বলছেন তার নামটাও তার মাঝে আছে। এই ব্যাপারে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া পটুয়াখালীর এসাহাক শিকদার সহ ৫ বিএনপি নেতার বিরুদ্ধে ১৬টি এবং ময়মনসিংহের 2 জাতীয় পার্টির নেতা সহ 8 জনের বিরুদ্ধে 8টি অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথাও জানান সংস্থাটি। 15 জন নিরীহ নিজস্ব স্বাধীনতাকামী মানুষকে, গ্রামবাসীকে নির্মমভাবে হত্যাও করে। গ্রেপ্তারকৃত আসামিদের মাঝে 2 জন জাতীয় পার্টি করে, বাকিরা 5 জন আলবদর, 1 জন রাজাকার কমান্ডার। এই 13 জনের বিরুদ্ধে 9 জন গ্রেফতার রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ওসমান ফারুকের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে চিকিৎসা শেষে বিকেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ৭১-এ ডক্টর ওসমান ফারুক পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমি যতদূর জানি তিনি তখন সম্ভবত বিদেশে অবস্থান করছিলেন এবং পড়াশোনা করছিলেন। আর ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসাটা এটা আমাদের কাছে খুব একটা অস্বাভাবিক ব্যাপার মনে হয়। কিন্তু রাজনৈতিক কারণেই আনা হচ্ছে, বিএনপিকে আরো বেশি করে আপনার হেয় প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে রাজনৈতিকভাবে একেবারেই আপনার কোণঠাসা করার জন্যই এই বিভিন্ন ধরনের এই ধরনের মিথ্যা অভিযোগ। তো অনেকের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তো মিথ্যা অভিযোগ এসছে, এখন তো মিথ্যা অভিযোগের বাইরে কেউ না। খুলনার দীঘিনালায় ব্যক্তি মালিকানাধীন একটি সুতা উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। সকাল 9টার দিকে এই অগ্নিকাণ্ড হয়। এতে মিলের মূল্যবান যন্ত্রাংশ ও সুতা পুড়ে গেছে। এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের কারণ জানাতে না পারলেও 50 কোটি টাকার ক্ষতি দাবি করছে মালিক কর্তৃপক্ষ। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে তরিকুল ইসলামের রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল 9টার দিকে খুলনার দিঘুলিয়ার জুট টেক্সটাইল মিলে কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ করে কারখানাটির বেসিন শাখায় গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের লেলিয়ান শিখা আশপাশে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস খবর দেন মিল কর্তৃপক্ষ। পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের 5টি এবং দিঘুলিয়া থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় 3 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। কিন্তু এ সময়ের মধ্যে মিলের বিভিন্ন কক্ষে থাকা মূল্যবান সুতা, পাট ও অন্যান্য কাঁচামাল পুড়ে যায়। আগুনটা লাগছে অ্যাকচুয়ালি আপনার এই বেসিন সাইড থেকে, ওইখান থেকে লাগার পরে আমাদের তেলের লাইন থেকে আগুনটা দুপ করে জ্বলে ওই মাথা থেকে এই মাথায় চলে আসছে। তারপরে পুরো মিলে আগুন ছড়ায় গেছে। একদিকে যেরকম নদের পাশ, একে তো বাতাস, দ্বিতীয়ত কিন্তু মূলত হয়েছিল ফায়ার সার্ভিস আসতে একটু লেট হয়েছে। আগুনটা কি কারণে লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা তদন্ত করে এটার প্রকৃত কি কারণে আগুনটা লেগেছে সেটা এবং কত টাকা ক্ষতি হয়েছে, কত টাকা উদ্ধার হয়েছে, বিস্তারিত বিষয়গুলোকে আমরা
জানাতে পারবো। এদিকে ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু বলা না হলেও মিল কর্তৃপক্ষের দাবি অগ্নিকাণ্ডে অন্তত 50 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। ফিনিশ গোডাউনে যত ফিনিশ গুডস ছিল সেখানে আগুন লাগাতে সব পুড়ে শেষ হয়ে গেছে। স্লাইবার ক্যান থেকে শুরু করে সব দুটো ইউনিটে আগুন শেষ করে দিয়েছে একেবারে, এবং তাতে আনুমানিক আমরা এই মুহূর্তে কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলা মুশকিল, তবে 50 কোটির নিচে না। 2012 সালে উপজেলা শহরের দেয়াড়া এলাকায় নির্মিত হয় দিঘলিয়া জুট টেক্সটাইল মিলস লিমিটেড। সুতা উৎপাদন ও রপ্তানিকারক এই কারখানায় প্রায় 2500 শ্রমিক কাজ করেন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে আজও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে ইংরেজি বিভাগের পক্ষ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুকুল মঞ্চের সামনে গিয়ে সমাবেশ করেন তারা। অন্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরাও এতে একাত্মতা জানান। এ সময় সমাবেশ থেকে দ্রুত রেজাউল হত্যার বিচারের দাবি জানানো হয়, নইলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এছাড়া একই সময় সিনেট ভবনের সামনে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এ সময় আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে বলেও জানান শিক্ষক নেতারা। 12 দিন হয়ে যাচ্ছে স্যারের মৃত্যুর, কিন্তু আমরা প্রশাসনের কাছ থেকে কোনো রকমের জবাব পাচ্ছি না। আমরা এটার জবাব চাই। প্রশাসন কি করছে এতদিন ধরে? প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারই এভাবে আটকে থাকে, তাহলে আসলে যে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী হত্যাগুলো এবং বুদ্ধিজীবীরা তারা নিরাপত্তাহীনতায় ভুগবে। ছাত্রছাত্রীরা আন্দোলনের সময় দিচ্ছেন, আমরা দ্রুততম সময়ের বিচার আশা করছি। হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন যে সমস্ত সংস্থা নিয়োজিত আছেন, আমরা বিশ্বাস করতে চাই যে তারা গুরুত্বের সাথে এই কাজটা করবেন, এই তদন্ত কার্যক্রমটা চালাবেন এবং প্রকৃত দোষীরা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন। বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন বন্ধ হয়ে গেল, তারপরেও আমরা শিক্ষক সমিতি আমাদের এই অবস্থান কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা করেছি। বাংলা সময় আরো থাকছে। চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া। সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রশাসনের, প্রার্থীদের পদচারণায় মুখর নির্বাচনী এলাকা। পিরোজপুরে মানিক মাঝি হত্যা মামলায় তার স্ত্রী শিউলি বেগম সহ 4 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গোলাম কিবরিয়া এই আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, মানিক মাঝির চাচাতো ভাই আসাদের সঙ্গে তার স্ত্রী শিউলি বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে বিরোধের জের ধরে 2010 সালের 25 অক্টোবর মানিক মাঝিকে হত্যা করে তারা। ঘটনার পরদিন নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে শিউলি বেগম ও আসাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এই রায় দেন আদালত। এদিকে কুষ্টিয়ায় রফিকুল হত্যা মামলায় মইনুল হক নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, 2006 সালের 4 জানুয়ারি কুষ্টিয়া বেসিক শিল্পনগরীর কারখানা শ্রমিক রফিকুলকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে 4 জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এ রায় দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হয় মামলার 4 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। ঝিনাইদহে স্বর্ণালংকার ও অস্ত্রসহ 4 ডাকাতকে আটক করেছে পুলিশ। গতকাল গভীর রাতে শৈলকুপা উপজেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। পুলিশ ও এলাকাবাসী জানায়, খড়িবাড়িয়া গ্রামের চৌকিদার নিমাই চন্দ্রের বাড়িতে 8 জনের একদল ডাকাত ঢুকে। এ সময় বাড়ির সদস্যদের হাত পা বেঁধে অস্ত্রের মুখে মারধর করে তারা। পরে নগদ টাকা, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে তাদের। এ সময় বাকিরা পালিয়ে গেল। 4 ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করে তারা। পরে তাদের কাছ থেকে পুলিশ মোবাইল, ধারালো অস্ত্র ও টাকা উদ্ধার করে। আটক হওয়া 4 জনই কলেজের ছাত্র বলে জানিয়েছে পুলিশ। আমাদের বাইরে হলেছে, তারপর হচ্ছে ওই বাড়ি এসে হচ্ছে ওই টাকা এনেছে 1,04,000 আর সৈন্য কানেকশন আছে আর 2টি মোবাইল নেছে। ঘটনাস্থল থেকে 4 জন ডাকাতকে আটক করি এবং সেখান থেকে কিছু টাকা, হালকা স্বর্ণ অলংকার এবং কিছু মোবাইল সেট উদ্ধার করি আমরা।
কুষ্টিয়ায় আল্লাহ ও পবিত্র কোরআন শরীফ নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস ও ছবি ব্যবহার করায় এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006-এর 57 ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তারা। কোরআন অবমাননা সহ ধর্মীয় অনুভূতিতে আঘাতের কিছু বক্তব্য তার ফেসবুক থেকে পোস্ট করেছে। এই বিষয়ে আমরা তাৎক্ষণিক তার মোবাইল জব্দ করে সেটার উপর ভিত্তি করে তাকে আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি। প্রচণ্ড দাবদাহের কারণে ভরা মৌসুমে যশোরের হ্যাচারিগুলোতে চরমভাবে ব্যাহত হচ্ছে মাছের রেণু উৎপাদন। এতে হ্যাচারি মালিক সহ মাছ উৎপাদনের সাথে জড়িতরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। হ্যাচারি মালিক সমিতির দাবি, এই ক্ষতির পরিমাণ প্রতিদিন 2 কোটি টাকার বেশি। জুয়েল মৃধার তথ্য, সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারা দেশে মাছের যে পরিমাণ রেণুপোনা উৎপাদন হয় তার 65% যশোরের চাচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। বছরে উৎপাদন হয় 1,62,000 কেজি রেণু। মূলত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত চলে এই উৎপাদন। কিন্তু গত 1 মাসের তীব্র তাপদাহের কারণে চরমভাবে ব্যাহত হয়েছে রেণু উৎপাদন ও মাছ তৈরির অন্যান্য প্রক্রিয়াগুলো। গবেষকদের মতে সুস্বাদু পানির মাছের রেণু উৎপাদনে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আদর্শ তাপমাত্রা, কিন্তু যশোরে বিরাজ করছে 34 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। যারা নার্সারি এবং যারা কালচারের জন্য নিয়ে যাচ্ছে তাদের পক্ষে এই তাপমাত্রা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। লক্ষ্যমাত্রা ছিল তার 50% উৎপাদন করতে পারছে না। তারপরে উৎপাদিত পণ্যের আমরা সঠিক মূল্য পাচ্ছি না। তাপ স্বাভাবিক হলে আমরা আশা করি সব ভালো হয়ে যাবে। তাপদাহের কারণে কেবল হ্যাচারি মালিকরাই নন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষিরাও। গত বছরে আমরা এই সময়টায় কোটি কোটি ধানি বিক্রি করেছি, সেখানে এবার অনেক 10-20 লাখ এরকম ধানি বিক্রি হচ্ছে। গরমের কারণে খরিদ্দার তো নাই, আর যারা আমরা মাছ পুকুরে চাষ করি সমস্ত মাছ এই গরম খরার কারণে মরে গেছে। আমাদের আয় রোজগারও কমে গেছে, আমাদের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টেই আছি আমরা। হ্যাচারি ও মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার দাবি, আবহাওয়ার বিরূপ প্রভাবে মাছ উৎপাদন ব্যবসার সাথে জড়িতরা প্রতিদিন 2 কোটি টাকার ওপরে ক্ষতির শিকার হয়েছেন। ভূমিকর, বিদ্যুৎ বিল এগুলো আমরা আগে পূর্বে কৃষি রেটে দিতাম, কিন্তু বর্তমানে আমরা এগুলোকে শিল্প রেটে আমাদেরকে দিতে হচ্ছে। সরকার এই ব্যাপারে দৃষ্টি না দেন তাহলে অচিরেই যে সমস্ত হ্যাচারিগুলো আছে সেগুলো বন্ধ হতে বাধ্য। যশোরে প্রায় 1.5 লাখ মানুষ সরাসরি মাছের রেণু ও পোনা উৎপাদনের সাথে জড়িত। সময় সংবাদ, যশোর। দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে 1,225 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আগামী শুক্রবার থেকে এই বাড়তি দাম কার্যকর হবে। বুধবার দুপুরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাজুস। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 47,415 টাকা, 21 ক্যারেট 45,315, 18 ক্যারেট 38,667 আর প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে সনাতন স্বর্ণের দাম পড়বে 27,586 টাকা। এই নিয়ে দেশের বাজারে চলতি বছর 5 বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করল বাজুস। রূপার দামও ভরিতে 57 টাকা বাড়িয়ে 1,165 টাকা নির্ধারণ করা হয়েছে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, সকালে বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ভিসি ও প্রভিসির 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মীর মুর্শেদুর রহমান সহ 4 কর্মকর্তা আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জে জসিমউদ্দিন নামে এক চালককে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ছাতক উপজেলার লক্ষ্মীবাউর বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার নিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ টেম্পু শ্রমিকেরা অংশ নেন। এ সময় বক্তারা হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 27 এপ্রিল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে নিহত হন টেম্পু চালক জসিমউদ্দিন। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের 2 উপজেলার গ্রামে গঞ্জে এখন উৎসবের আমেজ। ভোটারদের সমর্থন আদায়ে প্রতিশ্রুতির
ফুলঝুরি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে প্রার্থী বাছাইয়ে যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 7 মে দিনাজপুরের চিরির বন্দর ও পার্বতীপুর উপজেলার 19টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার প্রতিটি বাড়ির আঙিনা থেকে শুরু করে পাড়া মহল্লা, হাট বাজার সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। কর্মী সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বিএনপির প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। রশদপুর ইউনিয়নকে আমরা একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে আমরা উপহার দিতে সর্বত্র চেষ্টা করব। অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে কিনা সন্দেহ। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশনে বহু অভিযোগ দাঁড় করেছি, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নাই। তবে প্রতিশ্রুতির ফুলছুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার প্রত্যয় ভোটারদের। আমরা এমন একজন প্রার্থী নির্বাচিত করব যে আমাদের সুখে দুঃখে যে কোনো দুঃসময়ে আমাদের সামনে থাকবে। ব্রিজ, রাস্তাঘাটের জন্য বা টিউবওয়েল জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করবে, তাদেরকে আমরা ভোট দেবো আর কি। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। আইন শৃঙ্খলা ব্যবস্থা সহ নির্বাচনকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করছি 7 মের যে নির্বাচন সেটি পূর্ববর্তী 3টে ধাপের মতোই সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 78 জন এবং সাধারণ ও নারী সদস্য পদে 868 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে 4র্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে 7 মে। তাই জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। জয়ের আশাই দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। অবশ্য ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। জেলা নির্বাচন কর্মকর্তা অবশ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছেন। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের হাওয়ায় পাল্টে গেছে চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ জনপদ। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই মুখর হয়ে উঠছে প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন কথার ফুলঝুরি নয়, যোগ্যতাই প্রতিনিধি নির্বাচনের মাপকাঠি তাদের। সুখে দুঃখে থাকবে তাকে আমরা ভোট দেবো। এবার আমরা সুন্দর মতন যেমন ভোট কেন্দ্রে গিয়ে যেমন ভোট দিয়ে যেন আমরা বাড়িতে আসতে পারি, আমরা যোগ্যতা মানুষ চাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের প্রার্থীরা। যদি এলাকাবাসী আমাকে আবার নৌকামাকে ভোট দিয়ে বিজয় করে, নির্বাচিত করে, আমি ইনশাল্লাহ আবার এই দেশটা অনেক উন্নয়ন করবো। যথেষ্ট সাড়া পাচ্ছি। আমার সততা, আমার মেধা, এলাকাবাসী ভালোবাসা নিয়ে আমি আগামী দিনে বিজয় সুনিশ্চিত। ভোটাররা চান সংঘর্ষবিহীন, অবাধ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন। আর সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থার আশ্বাস দিলেন জেলার নির্বাচন কর্মকর্তা। আমরা যাতে আমার ভোটটা অন্ততপক্ষে আমি সঠিকভাবে যেন প্রয়োগ করতে পারি। সুস্থ মতন ভোট দিতে চাই, যেমন কিলাকিলি না হয়, গুল্লি বোমা যেন না মারে, ওই পজিশনে আমরা ভোট দিতে চাই। ভোটারগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং প্রার্থীদের মধ্যে যাতে উৎসব এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয় তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার তা আমরা ব্যবস্থা নিচ্ছি। 2 উপজেলার 10টি ইউনিয়নে মোট ভোটার 1,56,567 জন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে 46 জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট 434 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর রায়পুরা ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীরা। নরসিংদীর রায়পুরা উপজেলার 23টি ইউনিয়নে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে চায়ের দোকান ও হাটবাজারে সর্বত্রই চলছে নির্বাচনী আলোচনা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তবে দল নয়, যোগ্য ব্যক্তিকেই বেছে নেবেন বলে জানিয়েছেন ভোটাররা।
এদিকে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার 7টি ইউনিয়নের প্রার্থীরা। ইউনিয়নগুলোতে চেয়ারম্যান পদে 23 জন, সাধারণ সদস্য পদে 256 জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে 71 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নির্বাচন পূর্ববর্তী সহিংসতার ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আওয়ামী লীগের 2টি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জামালপুরের ধানুয়া কামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই ঘটনায় বকশীগঞ্জ থানায় 4টি মামলা করা হয়েছে। এরই মধ্যে 9 জনকে আটক করেছে পুলিশ। গত রাতে প্রচারণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়। এদিকে 24 ঘন্টার ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার 4টি ইউনিয়নের আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত রাতে পাহাড়পুর ও চম্পকনগর এবং এর আগে ইছাপুর উত্তর ও বুধন্তি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় স্ব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা 4টি মামলা করেছেন। চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুপুরে নগরের বাকুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ব্রাইট কেজি স্কুলের দেয়ালের পাশেই বসেছিলেন জান্নাতুন নাহার পিঙ্কি। হঠাৎ একটি পিকআপ ধাক্কা দিলে দেয়ালটি ধসে পড়ে। এতে দেয়ালের নিচে চাপা পড়ে আহত হন পিঙ্কি। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে পিকআপ জব্দ করা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। কিশোরগঞ্জ সদর হাসপাতাল চত্বরে গড়ে ওঠা অবৈধ 4টি দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাইদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতালের ভেতর থেকে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রোগী পাচারের অভিযোগে এক নারীসহ দালাল চক্রের 3 সদস্যকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে 3 মাস করে কারাদণ্ড সহ 1000 টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। নাটোরে বিভিন্ন অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাইরুজ্জামান জানান, দুপুরে সদর উপজেলার চকরামপুর এলাকায় রাজ ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে 10,000 টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রচুর হোটেল নামে একটি প্রতিষ্ঠানকে 40,000 টাকা জরিমানা করা হয়। এই ঘটনার প্রতিবাদে হোটেলের কর্মচারীরা রাস্তায় খাবার ফেলে নাটোর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাদের লাঠি চার্জ করে সরিয়ে দেয়। এছাড়া ফুটপাত দখল করায় 2টি দোকানের মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। সিগন্যাল বাতি ছাড়া পুরোপুরি হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। স্বয়ংক্রিয় কোনো ব্যবস্থা না থাকায় নগরীতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। সিটি মেয়র শিগগিরই সিগন্যাল বাতি লাগানোর আশ্বাস দিলেও ট্রাফিক বিভাগ বলছে স্বয়ংক্রিয় ব্যবস্থা কার্যকর করতে সামগ্রিক উন্নয়ন প্রয়োজন। আশরাফুল আলম বামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। মুখে বাঁশি, লাঠি কিংবা হাতের ইশারা, এটাই চট্টগ্রামের রাস্তায় ট্রাফিক সিগন্যালের পদ্ধতি। এই প্রক্রিয়ায় একটি গাড়ি থামে তো অন্যটি ছুটে যায়। নগরীর বিভিন্ন রাস্তায় এভাবেই যান চলাচলে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছেন। ফলে প্রতিনিয়ত তাদের হিমশিম খেতে হচ্ছে যানজট নিরসনে। গাড়ি অনেক সময় আমাদেরকে ফ্লো করতে পারে না, গাড়ির ড্রাইভার আমার সময় ফ্লো করতে না পারে অনেক সময় কি করে সামনে চলে যায়। ম্যানুয়াল হলে অনেক সময় চারটা মানতে চায় না, আর আমাদের ট্রাফিকের যারা সিগন্যাল ধরে ওরা হুট করে গাড়ির সামনে চলে যেতে পারে না, গেলে দেখা গেলে বিপদ হতে পারে। স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি না থাকায় নগরীর মুরাদপুর, ওয়াসা ও আগ্রাবাদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সারাক্ষণ লেগে থাকে যানজট। এসব সড়কের নির্দিষ্ট সময়ে যানবাহন চলা থামার কাজ করে যেই সিগন্যাল বাতি, তার অধিকাংশই অকেজু। কোনোটি ভেঙে গেছে তো আবার কোনোটিতে নেই বিদ্যুৎ সংযোগ। কোথাও সবুজ বাতি জ্বলে তো লালটি জ্বলে না, একেবারে বেহাল অবস্থা। সিঙ্গেল দিছি, আপনি সিঙ্গেল অমান্য করছেন, কিন্তু উনি সিঙ্গেল দিছে, আমি পিছনের গাড়ি থেকে জন্য দেখতে পারিনি। কেউ খেয়াল করে কেউ খেয়াল করে না, আর বাতিটা তো সবাই ফলো করে। গাড়ি কখন থামলো কখন যাচ্ছে এটা আমরা কিছু বুঝতে পারছি। এদিকে সামগ্রিক উন্নয়ন ছাড়া স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা অসম্ভব বলে জানালেন ট্রাফিক বিভাগ। ফ্লাইওভারের কাজ চলছে, রাস্তার অবস্থা প্রায় 50% রাস্তায় অকুপাই। এই অবস্থায় চালানোটা আরো কঠিন হবে। তার চেয়ে সামগ্রিকভাবে রাস্তাঘাট ঠিক হয়ে গেলে এবং পরিবহনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারলে তখন এটা খুব ভালো কাজ করবে সিগন্যালিং সিস্টেমটা। অবশ্য এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন সিটি মেয়র। ম্যানুয়ালি করতে গিয়ে মোড়গুলোতে ঠিকভাবে গাড়ি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এটা যদি ফুললি অটোমেশন করা যায় তাহলে এটা
অনেকটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যাবে যানবাহনগুলোতে। চট্টগ্রাম নগরীতে অন্তত গুরুত্বপূর্ণ 30 থেকে 35টি স্থানে সিগন্যাল বাতি থাকলেও যার অধিকাংশই অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। তীব্র দাবদাহের পর পঞ্চগড়ে নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নামে মুষলধারে। প্রখর রোদ আর গরমের মধ্যে হঠাৎই বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে পঞ্চগড়ের মানুষ। তবে কোথাও কোথাও কাল বৈশাখীর খবর পাওয়া গেছে। এতে মৌসুমী ফসলের কিছুটা ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখছেন পঞ্চগড়বাসী। অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন কাঁচামাল ব্যবসায়ীরা। বৃষ্টির মধ্যে এই সকাল 9টা থেকে এ ধর্মঘট শুরু করেন জেলার কাঁচামাল ব্যবসায়ী সমিতি। এ কারণে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব কাঁচামালের দোকান। ব্যবসায়ীরা জানান, আগে প্রতি 2.5 মণে 3 টাকা খাজনা আদায় করা হলেও চলতি বছরের জানুয়ারি থেকে মণ প্রতি 10 টাকা আদায় করছে বাজার ইজারা কর্তৃপক্ষ। এর প্রতিবাদে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দেয় ব্যবসায়ীরা। ঠাকুরগাঁওয়ে সরকারিভাবে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকালে সদর উপজেলা এলএসডি গোডাউন চত্বরে এই অভিযানের উদ্বোধন করেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এরপর সরকার নির্ধারিত প্রতি কেজি 28 টাকা মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে গম সংগ্রহ করা হয়। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার 5টি উপজেলায় 30,210 মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গম সংগ্রহের এই অভিযান চলবে আগামী 31শে মে পর্যন্ত। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। তবে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেননি ইট ভাটা মালিক। কৃষি বিভাগ ও কৃষকরা জানায়, উপজেলার ইটাল্লা গ্রামে সাকুরা এন্টারপ্রাইজের নামে একটি ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায় ভাটার আশপাশের প্রায় 7 হেক্টর জমির আবাদি ধান নষ্ট হয়ে গেছে। স্থানীয়ভাবে সালিশ বৈঠকে প্রতি 40 শতকে 6,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ইট ভাটা মালিক। তবে এখনো পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করেননি বলে জানিয়েছেন কৃষকরা। এদিকে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। গ্যাসের কারণে আমাদের পুরো মাঠ এই দেখেন জ্বললে শেষ হয়ে গেছে। 40 কানি জমি আমরা একদম বিনিষ্ট হয়ে গেছে, শেষ। আমরা এটা সুদ দেনা করে কর্দ করে সময় তোমার টেয়ারে লইয়া যা মনে করেন ফসল করছি। 30 টনের মতো ধান আমাদের ফলন সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 30 টন, এবং এটা ভবিষ্যতে আরো হবে যদি সেই ইট ভাটাটি সেখানে থাকে। কৃষকরা যে ইট ভাটার যে বিষাক্ত গ্যাসের কারণে তাদের ফসলি জমির ক্ষতি হয়েছে, এই বিষয়টি আমি জেনেছি, আমার নলেজে এসেছে। এখন বিধি বহির্ভূতভাবে যদি ইটভাটা চলতে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেব। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি বিরোধী অভিযানে যৌথভাবে কাজ করবে সিঙ্গাপুর বাংলাদেশ, জানালো হাই কমিশন। আটক 5 জন 7 দিনের রিমান্ডে। নিশা দেশাইয়ের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত গাড়িতে বিভিন্ন পেশাজীবীর স্টিকার ব্যবহারে ডিএমপির নিষেধাজ্ঞা। সন্দেহজনক যে কোনো গাড়ি তল্লাশির নির্দেশ। বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগের প্রাথমিক তথ্যপাত্র মিলেছে, জানালো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 13 রাজাকারের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত। খুলনায় জুট মিলের ভয়াবহ আগুন 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। পুড়ে গেছে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সুতা। 1.5 কোটি টাকার ক্ষতির দাবি মিল মালিকের। এবং সিগন্যাল বাতি ছাড়া শুধু হাতের ইশারায় চলছে চট্টগ্রামের ট্রাফিক ব্যবস্থা। তীব্র যানজটে নাকাল নগরবাসী, সমাধানের আশ্বাস সিটি মেয়রের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।